ওনার অফিসের এসি কমানো, ওই ৭২-এর পর থেকে যে সমস্ত ইতিহাস যেগুলো আমাদেরকে শুনিয়েছে, শোনাচ্ছে, এর অনেক কিছুই ভোগাস। অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আম তারেক বলেন, মধু তারেক বলেন। বিদ্যুৎ জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রী নিজে আমাদের সবার চেয়ে উনার আন্তরিকতা এবং এটা নিরসনে কিভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমি দেখছি। তার কিছু এক্সাম্পল যেটা ধরেন আমি আমাদের অফিস কিংবা বাসায় আসলে আমরা যতই মুখে বলি আমরা ওইভাবে যে এই ক্রাইসিসকে কেন্দ্র করে যে তারেক ভাই বলেছে যে নিজেরা একটু সচেতন নাগরিক হিসেবে এটা একটা জাতীয় ক্রাইসিস, রাষ্ট্রীয় ক্রাইসিস। এখান থেকে উত্তরণে আমরা যে কিছু পরিবর্তনশীল ভূমিকা নিব, অকারণে লাইটটা না জ্বালিয়ে রাখা, ফ্যানটা না জ্বালিয়ে রাখা, এসিটা না জ্বালিয়ে রাখা। আমি একটু শুরুর দিকে আমার মধ্যে ব্যক্তিগতভাবে আমার মধ্যে বোধটা তৈরি হয় নাই। বাট আমি যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে দেখি ওনার অফিসের এসি কমানো, আমারই গরম লেগে যায়। তো আমি ভাবি উনি থাকে কিভাবে এর মধ্যে? কিংবা জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময়ে সমস্ত এমপিরা গরমে যে মানে হাসফিস করতে থাকে যে ওইখানে এসি লো করা। এবং আমাদের ক্যাবিনেট মিটিং আমি দেখেছি। ধরেন ওইখানে একটা রুমে সব মিনিস্টাররা, স্টেট মিনিস্টাররা, সচিব, তো ওইখানে সবাই মিলে একটা রুমে যদি এসি চালাইয়া কিছু বিদ্যুৎ খরচ করে, তুলনামূলকভাবে তো খুব কম অপচয়। সেটা যখন পিএম স্ট্রিক্টলি সেটা মেনটেন করে এবং অনেক সচিব মন্ত্রীরা যে তার রুমের ব্যবহারের ক্ষেত্রেও সেই পলিসিটা অনুসরণ করে, তখন এটা আমাদেরকে একটা বার্তা দেয় যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কতটা সিরিয়াস এই ইস্যুতে। এবং এরই মধ্যে অল্প সময়ের মধ্যে জ্বালানির বিকল্প সোর্স থেকে আমাদের আমদানি নিশ্চিত করতে আমেরিকায় গিয়েছে আমাদের সরকার প্রতিনিধিরা, কাতার গিয়েছে। এখন ধরেন কিছু কথা এটা ৫-৭ বছর থেকে এই আলাপ আলোচনাগুলো আসছে, এর সত্যতা আছে। আমাদের সিস্টেম লস কিংবা আমাদের নিজস্ব গ্যাসের অনুসন্ধান কিংবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মতো আমাদের একটা জ্বালানি মানে নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের জন্যই প্রয়োজন, আমাদের অস্তিত্বের জন্যই প্রয়োজন। সেই পলিসিটা তো বিগত সরকারে যারা ছিলেন তারা এত বছরে নেয় নেই। এই সরকার এসেছে ৬ মাসে। এখন যেটা আমি আপনার বিবিসিতে একটা নিউজ করেছে, আপনারা দেখবেন যে জ্বালানি সংকটের সমাধান কি বাংলাদেশের জ্বালানি সংকটের। ওইখানে যারা বিগত দিনগুলোতে অলওয়েজ সরকারের ক্রিটিক করে, সিপিডির মতো সংগঠন কিংবা ক্যাবের মতো সংগঠন, তারাও এটা স্বীকার করছে যে আওয়ামী লীগের আমলে তড়িৎ সমাধানের জন্য তারা রেন্টাল কুইক রেন্টালের নামে নীতি বহির্ভূতভাবে জ্বালানি আমদানিতে অনুমোদন দিয়ে যে লুটপাট করেছে এবং দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা থেকে দূরে সরে গিয়েছে, সেইটা শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আপনার ক্রাইসিস ফিল করেছে, ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু ওইখানে এই আন্দোলনকে সংগঠিত করতে কিংবা এই প্রেক্ষাপট তৈরি করতে যে মানুষগুলো আসলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করলো, তাদেরকে ইতিহাস থেকে একটা নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, আমার জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধের পরের ক্রেডিট নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভূমিকা নিয়ে নানান ধরনের বাহাস বিতর্ক দেখেছি, সেখানে আওয়ামী লীগ টপে ছিল। তো আমার কাছে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ওই ৭২-এর পর থেকে যে সমস্ত ইতিহাস যেগুলো আমাদেরকে শুনিয়েছে, শোনাচ্ছে, এর অনেক কিছুই ভোগাস। আজকে এই ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান ধরেন ব্যক্তিগত তারেক ভাইকে, আমরা তারেক রহমানকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আম তারেক বলেন, মধু তারেক বলেন, তার যে ভূমিকা এইটা বাংলাদেশের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কয়টা মানুষের আছে? যদি বাংলাদেশের ইন্ডিভিজুয়াল যদি ২০টা মানুষের ভূমিকা এই জুলাই গণ অভ্যুত্থানে করেন, তাহলে তার ভূমিকাটা আসবে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে সে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর এপিসি তার সহকর্মী সহ তারা ওইখানে দখল করে সে সময় যে সাহস দেখিয়েছিল, এটি কিন্তু বাংলাদেশের মানুষকে দুঃসাহসী হতে উৎসাহিত করেছিল। যেই কাজটা শুধু একদিনে তারেক ভাই করে নাই। আমরা যারা এই ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, ওই ছাত্র আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণদেরকে সংগঠিত করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করেছি। এবং এই ছাত্র যুবক তরুণ থেকে পরবর্তীতে আমরা আমাদের সিনিয়র সিটিজেন মশিউজ্জামান ভাই যুক্ত হয়েছে, রেজা কিবরিয়া ভাই, এরকম আরো অনেকে যুক্ত হয়েছে। হয়তো আমাদের অনভিজ্ঞতা এবং রাষ্ট্রযন্ত্রের বর্বরতা এবং বিশেষ করে রাষ্ট্রের বলা চলে বিভিন্ন পলিসি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, নানান কারণে আমাদের ভুল বোঝাবুঝি বা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমাদের একটা বিভাজন তৈরি হয়েছিল।
বাট মূল লড়াই কিন্তু আমরা কেউ বিচ্ছিন্ন হইনি। মূল লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। হয়তো আমাদের প্ল্যাটফর্ম কিংবা আমরা এক এক জায়গায় এক এক প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি। বাট মূল লড়াইয়ে কিন্তু এই লোকগুলো ছিল আজকে এই অফিসে। আমরা এখানে ১ম এ ১৪ তলায়, পরে ৫ তলায় আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আজকের উপদেষ্টা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই অফিস থেকেই তাদের আমরা সংবর্ধনা, তাদের রাজনৈতিক হাতেখড়ি থেকে অনেক কিছু আমরা এখান থেকে করিয়েছি। তো আজকে এই জুলাই গণ অভ্যুত্থানে এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাই নাই। তো এটা আসলে মনে করেন আজকে এই জুলাই পরবর্তী সময়ে আমরা জাতীয় ঐক্যের কথা বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি। কিন্তু যাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ঐক্য রক্ষা করা, ঐক্যকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, তারা রাষ্ট্রীয় ওই শীর্ষ জায়গা থেকে বিভাজন করেছে। যাদের ত্যাগ আছে, যাদের ভূমিকা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে হচ্ছে যে আমাদের ভিন্ন প্ল্যাটফর্ম হলেও আমাদের এই আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটের নায়ক এই সহযোদ্ধাদের মধ্যে একটা ঐক্য, আলাপ আলোচনা, মতবিনিময় থাকা দরকার।